হ্যালো, আসসালামু আলাইকুম। সো কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে আমরা কাজ শক্তি ক্ষমতার খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, এটা নির্ণয় করব। সো আমরা তো ফার্স্ট লেকচার এবং সেকেন্ড লেকচারে হচ্ছে আমরা ধ্রুব বল দ্বারা কৃতকাজ নির্ণয় করছি। এখন কি হবে যদি আমাদের বলটা চেঞ্জ হয়ে যায়? তাহলে কি আগের মতো ফর্মুলা ইউজ করলেই আমরা কি ম্যাথগুলো সলভ করতে পারবো, নাকি আমাদের একটু চেঞ্জ করা লাগবে? সো এই কনসেপ্টটা যতটুকু না তোমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, তার থেকে বেশি হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। অ্যান্ড এইটার মধ্যে আসলে ফিজিক্স এবং ম্যাথের কোর কনসেপ্টগুলো আছে। সো এটা যদি আমরা বুঝতে পারি, ইন ফিউচারে আমাদের অনেকগুলো ডায়াগ্রাম খুব ইজিয়ার হয়ে যাবে। ইন্টিগ্রেশনের যে বেসিক জিনিসটা, সেখানে তুমি এখানে উপলব্ধি করতে পারবা যে কেন আসলে আমরা ইন্টিগ্রেশনটা ইউজ করি, অ্যান্ড বল যখন চেঞ্জ হয়ে যায় আমাদের আসলে কিভাবে কৃতকাজ বের করা লাগে। সো অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, এই কনসেপ্ট থেকে বোর্ড এমসিকিউ সলভ করব। অ্যান্ড শুরু করি আমরা একটা এক্সাম্পল দিয়ে, যে আসলে কিভাবে তুমি পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ নির্ণয় করতে পারবা। সো এরকম পরিবর্তনশীল বলের অনেক এক্সাম্পল রয়েছে, বাট আমরা রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিব। কেমন? ধরো এইখানে একটা বালক আছে, এন্ড সেই বালকটা একটা বাক্স নিয়ে দাঁড়ায় আছে, ঠিক আছে? এটাকে ভাইয়া বলতে পারো ইনিশিয়াল পজিশন। এন্ড ও কি করলো, একটা অ্যাক্সেলারেশন ক্রিয়েট করে বা একটা ফোর্স ক্রিয়েট করে ও সামনের দিকে আগায় গেল। সামনের দিকে আগাইতে আগাইতে একটা সময় এটা হচ্ছে তার ফাইনাল ডেস্টিনেশন। ওকে, এন্ড দেখো তো কি হবে। অবভিয়াসলি তুমি একটা বাক্স নিয়ে যদি এভাবে দৌড়াইতে থাকো, একটু পরে ত্বরণে বা বল প্রয়োগ করে যদি সামনের দিকে আগাইতে থাকো, একটা সময় যে তুমি টায়ার্ড হয়ে যাবে না? সো যখন তুমি টায়ার্ড হয়ে যাবা, এখন চিন্তা করো তুমি যত সামনের দিকে আগাবা তত কিন্তু টায়ার্ড হয়ে যাবা। তাহলে তোমার যে প্রযুক্ত যে বল আছে, এই প্রযুক্ত বলটা কি আস্তে আস্তে কমতে থাকবে না? কেন কমতে থাকবে? কারণ প্রথম দিকে তোমার শরীরে যেই পরিমাণে এনার্জি আছে, একটু পরে কিন্তু সেম এনার্জি তোমার কাছে আর থাকবে না। সো তোমার ফোর্সটা কিন্তু কমে যাচ্ছে, তাই না? এখন ফোর্স যেহেতু কমে যাচ্ছে, এই যে টোটাল যে সিস্টেম আছে, এই টোটাল সিস্টেমে তুমি ডব্লিউ কিভাবে বের করবা? তুমি কি এটা করবা, ডব্লিউ টোটাল ইকুয়াল টু এফ এক্স? এটা কি পসিবল? এটা কেন পসিবল না আসলে? যে এটা এই কারণে পসিবল না, বিকজ যে তুমি যেই পথে গেছো ওই পথে যে বল অ্যাপ্লাই করা হয়েছে, সেই বলটা কিন্তু কনস্ট্যান্ট না, সে প্রতি মুহূর্তে চেঞ্জ হয়েছে। তাহলে এখানে এক্স্যাক্টলি তুমি কোন বলটা বসাবা? ইজ ইট কারেক্ট ওয়ে টু সলভ? আমরা এটা তখনই অ্যাপ্লাই করতে পারতাম। আমাদের ফর্মুলা কি ছিল ভাই? ডব্লিউ ইকুয়াল টু এফ এক্স বা এফ এস কস থিটা, তাই না? এখানে যেহেতু বল আর সরণের ডাইরেকশন একই দিকে, সো কস 0 ডিগ্রি মান 1, সেটা তো এফ এক্স চলে আসবে, এটা তো আমরা বুঝতেছি। বাট প্রবলেম ইজ হোয়াট, যে এফটা কনস্ট্যান্ট না। সো এফ যেহেতু কনস্ট্যান্ট না, তুমি কখন এটা ইউজ করতে পারবে না যে ডব্লিউ ইকুয়াল টু এফ এক্স। তাহলে আমরা কিভাবে চিন্তা করতে পারি জিনিসটাকে আসলে কিভাবে করা উচিত বা কিভাবে করা যায় আসলে? তো চিন্তা করো তো যে এইখান থেকে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনে যাওয়ার জন্য তার একটা সময় লাগছে না? অবভিয়াসলি আস্তে আস্তে তার বলটা কমতেছিল, তাই না? আচ্ছা, আমি যদি একটা ডায়াগ্রামের মাধ্যমে ব্যাপারটাকে একটু ক্লিয়ার করি, তাহলে দেখো তো কেমন হয়। যে তার এক্স সরণ হইতেছে, হ্যাঁ, এন্ড বল প্রয়োগ করা হয়েছে এফ। এফটা আস্তে আস্তে কমতেছে, চিন্তা করো এভাবে কমতেছে না? ওকে, কমতেছে। এন্ড এইখানে তাহলে আমি কিভাবে চিন্তা করতে পারি, কিভাবে আসলে টোটাল কাজটা বের করতে পারি? চিন্তা করো তো, এই এফ তো কমতেছে, কিন্তু আমি চাইলে এই ফর্মুলাটা কখন ইউজ করতে পারবো? এই ফর্মুলাটা তখনই ইউজ করা যাবে যখন তোমার এফ কনস্ট্যান্ট হবে, তাই না? ওকে, তো এখানে তো কোনো জায়গায় এফ কনস্ট্যান্ট না, বাট আমি কি এটা চিন্তা করতে পারি যে ধরো এফ এর মান তো চেঞ্জ হইতেছে, তাই না? আচ্ছা, চেঞ্জ হইতেছে, তো একটু টাইম বা মিনিমাম টাইমের জন্য, ধরো টাইম যখন অনেক কম বা একটা মুহূর্তের জন্য একটা কনস্ট্যান্ট ছিল না, কনস্ট্যান্ট যদি নাও থাকে, দেখা গেছে চেঞ্জটা এতটুকু কম, মানে এফ এর চেঞ্জ এত কম, তুমি এটাকে ইগনোর করতে পারবা, ঠিক আছে? তার মানে ধরো আমি যদি বলি ডেলটি সময়, ডেলটি না বলে আমি বললাম ধরো ডিটি সময়। ডিটি সময় মানে কি? ডিটি মানে ভাই ডিটি দিয়ে বোঝায় নরমালি, ডি দিয়ে বোঝায় ক্ষুদ্রতম সময়। আচ্ছা, ক্ষুদ্রতম সময়, সেম ভাবে ক্ষুদ্রতম সময় মানে কি? তোমার ক্ষুদ্রতম সরণ হবে, যেহেতু সময় তুমি কম নিছো, তোমার সরণ অনেক ক্ষুদ্র হবে। ওই সময় এফটাকে কনস্ট্যান্ট ধরা যায়, তাহলে এফটাকে কখন কনস্ট্যান্ট ধরা যাবে? যদি আমরা টাইমটা খুব মিনিমাম লেভেলে নেই আর ডিসটেন্স মিনিমাম, তখন এফটা কনস্ট্যান্ট ধরা যায়। কারণ ওই সময়, ওই ডেলটি সময় বা ডিটি সময় টাইমের যে চেঞ্জ, এটা অলমোস্ট তুমি ইগনোর করতে পারো ওই চেঞ্জটা, ওটা তোমার টোটাল রেজাল্টে অতটা ইফেক্ট ফেলবে না। তাহলে তখন যদি এফ কে কনস্ট্যান্ট ধরা যায়, তাহলে ক্ষুদ্র সময় কাজ
যে ডিটি সময় কাজ, ডিটি সময় কাজ কতটুকু হবে, ডিডব্লিউ, খুব ছোট একটা কাজ হবে তাই না, DW1 ধরো, এটা DT1। এইভাবে অনেকগুলাকে যোগ করতে হবে না? এইভাবে আমি যদি একটু একটু করে টাইম সামনের দিকে বাড়াতে থাকি তাহলে অনেকগুলা কি করা লাগবে ভাই, DW যোগ করা লাগবে, অনেকগুলা DW যোগ করা লাগবে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ যুক্ত করতে হবে অনেকগুলা, ঠিক আছে? অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ যুক্ত করলেই আমি W টোটালটা পেয়ে যাব, ঠিক আছে? বুঝা গেছে? তাহলে এইটা হচ্ছে আমাদের প্রসেস, যে কিভাবে আমি এখান থেকে যে টোটাল ওয়ার্কটা খুঁজে পাবো। কিভাবে টোটাল ওয়ার্ক খুঁজে পাবো? আমি যদি, যেহেতু আমাদের প্রতি মুহূর্তে বল চেঞ্জ হচ্ছে, আমি ক্ষুদ্র একটা মোমেন্ট নিলাম, তাহলে ওই মোমেন্টে বলকে কনস্ট্যান্ট ধরা যায়, তখন আমি ইজিলি এই যে W ইকুয়াল টু এফ ডিএক্স ইউজ করতে পারবো। তাহলে এখানে ফর্মুলা কি হবে বলতো, W ইকুয়াল টু কত হবে, যে এফ ডিএক্স ইউজ করা যাবে, এফ ডিএক্স ক্ষুদ্রতম পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, তাহলে W ইকুয়াল টু, তখন DW ইকুয়াল টু এফ ডিএক্স ইউজ করা যাবে, তখন আমরা ছোট ছোট ওয়ার্ডগুলোকে যোগ করে আমি টোটাল ওয়ার্ডটা এখান থেকে বের করে ফেলতে পারবো। দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস। এখন তোমরা যারা ইন্টিগ্রেশন পড়ে গেছো বা পড়ছো তারা জানো যে এই যে আমরা ছোট ছোট জিনিসগুলোকে যুক্ত করে যে বড় একটা জিনিস বের করি, এই প্রসেসটাকে আমরা বলি ইন্টিগ্রেশন, ঠিক আছে? এই প্রসেসটাকে আমরা কি বলি, ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে আলটিমেটলি ভাই আমাদের মোট কথা এখানে সামহাউ ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে যখন আমি পরিবর্তনশীল বল ধরার কৃতকাজ বের করব, অল টাইম আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে। আমাকে কি করতে হবে, যেহেতু আমাদের ফোর্স কনস্ট্যান্ট না, তাহলে ছোট্ট মোমেন্ট ধরতে হবে, ছোট্ট সময় ধরে ছোট্ট সরণ, সেখানে আমি ফোর্সটাকে কনস্ট্যান্ট ধরতে পারি, তখন আমি W ইকুয়াল টু এফ এক্স লিখতে পারতাম। এখন কেন এটা ডিএক্স লিখছি, কারণ হচ্ছে এক্স এর পরিবর্তন ক্ষুদ্রতম, আর এখানে কাজও অনেক ছোট, এই জন্য লিখলাম DW। এইভাবে অনেকগুলা কাজে যুক্ত করে আলটিমেটলি আমি W টোটালটা পেয়ে যাব, আর এটা কি বলা হচ্ছে, ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো আমাদের এই যে এখানে যে একটা ফর্মুলা আসছে যে ভাই DW ইকুয়াল টু কত, এফ ডিএক্স, তাই না? এটা, এটাকে যদি ইন্টিগ্রেট করা যায় তাহলে আমরা দুই পাশে ইন্টিগ্রেট করে দিব, দুই পাশে ইন্টিগ্রেট করে আমরা W ইকুয়াল টু পাবো ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। সেখানে x এর একটা লিমিট তোমাকে বসাইতে হবে, ধরো x ইনিশিয়াল থেকে x ফাইনাল, মানে x কত থেকে কত শেষ হচ্ছে। তাহলে আলটিমেটলি আমাকে কাজ বের করার জন্য, পরিবর্তনশীল বল ধরার কৃতকাজ বের করার জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হয়, ঠিক আছে? পরিবর্তনশীল বল ধরার কৃতকাজ বের করার জন্য ইন্টিগ্রেশন করতে হয়। এবার আমাদের ছোট্ট একটা বেসিক নিয়ে একটু আলোচনা করি। সো এই যে এফ আর এক্স ডায়াগ্রামটা আছে, আমরা সেম সিনারিও একটু আলোচনা করব। সো ধরো এই সিনারিওর জন্য ফোর্সটা আস্তে আস্তে কি কমতেছে, হ্যাঁ? ধরো এটা হচ্ছে এখান থেকে এক্স ইনিশিয়াল শুরু হয়েছে, আর এটা হচ্ছে এক্স ফাইনাল, ঠিক আছে? ওকে, এখন কি হবে, ধরো আস্তে আস্তে ফোর্স আমার কমতেছে, এন্ড বক্রভাবে কমতেছে, এইভাবে ফোর্স আস্তে আস্তে কমতেছে। ওকে, এখন এটাতে আমার কি করা লাগবে, এটাকে যদি আমি টোটাল কৃতকাজ বের করতে চাই, আমাদের ফর্মুলা হচ্ছে W ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল এফ ডিএক্স, ঠিক আছে? তো এখান থেকে যদি আলোচনা করি, এক্স হচ্ছে তোমার স্বাধীন চলক আর এফ হচ্ছে এক্স এর কি অধীন চলক, তার মানে এফটা হচ্ছে এক্স এর উপর ডিপেন্ড করে, বুঝা গেছে? ওকে, আর আমরা এক্স এর সাপেক্ষে এফ এর কি করছি, ইন্টিগ্রেশন করছি। এখন আলটিমেটলি দেখো তো, আমরা এই যে লিমিটটা বসাইছি না, লিমিটটা বসাইছি তো, আচ্ছা এবার চিন্তা করো তো, এফ আর ডিএক্স আছে না, আলটিমেটলি আমরা যেটা করতেছিলাম এতক্ষণ, যে আমরা এই যে এটার মধ্যে টোটাল এরিয়াটা বের করতেছিলাম, এক্স ইনিশিয়াল আর এক্স ফাইনালের মধ্যে যে এরিয়াটা আছে না, এরিয়াটা, এই এরিয়াটা আসলে আলটিমেটলি আমরা এখানে বের করতেছিলাম, ঠিক আছে? সো এইটার কথা, মানে এইটা যেই কথা, এটাকে আমি এটাও লিখতে পারি, ধরো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আর এটা যদি ডি হয়, তাহলে আমি বলতে পারি এ বি সি ডি এর ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল। এতটুকু যদি বুঝো তাহলে তোমার ইন্টিগ্রেশনে আর কোনো প্যারা হবে না। তাহলে ইন্টিগ্রেশন আমরা যেটা করি ভাইয়া, যে আমাদের এফএক্স এর ডায়াগ্রাম আছে বা গ্রাফ আছে, সেই গ্রাফে আমরা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি হয় সেটাই আসলে তোমার ওই বল দ্বারা কৃতকাজ। তবে অবভিয়াসলি এক্স অক্ষের মধ্যে যে লিমিট থাকবে, ওই লিমিটের মধ্যে ক্ষেত্রফলটা তৈরি হতে হবে। যেমন এক্স ইনিশিয়াল থেকে শুরু হয়ে এক্স ফাইনাল, এটার মধ্যে যে ক্ষেত্রফলটা তৈরি করছে তোমার রেখাটা, সেই এরিয়াটাই হচ্ছে আমার কি টোটাল কৃতকাজ। ওকে, সো এই কথাটা একটু মাথায় রাখবা, তাইলে হবে। এবার চলে আসো যে আমাদের প্রবলেম, এইটা দিয়ে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো তোমার ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো অ্যাডমিশনে চলে আসতে পারে। সো প্র্যাকটিস মানে আমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এক্স
আর এফ এর একটা ডায়াগ্রাম। সো এখানে আমাদের ডব্লিউ বের করতে বলছে। এখন আমরা জানি যে এফ এক্স ডায়াগ্রামের ডাব্লিউ বের করার জন্য ইন্টিগ্রেশন করা লাগে, একটু আগে পড়ে আসছি। আইদার তুমি ইন্টিগ্রেশন করবা অথবা তুমি হচ্ছে ক্ষেত্রফল বের করবা। ওকে, এখন এইখানে দেখো তো, ইন্টিগ্রেশন তুমি তখনই করবা যখন তোমার কাছে কার বক্ররেখা থাকবে। এখানে দেখো সবগুলা কিন্তু সরল রেখা, আর সরল রেখাগুলোকে আমরা ক্ষেত্রফলের মাধ্যমে, আমাদের জানা মানের ক্ষেত্রফলের মাধ্যমে ইজিলি বের করতে পারি। কেমন? যেমন ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করতে পারি, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারি, আয়ত, বর্গ, রম্ব, সামান্তরিক, ঠিক আছে। সো এইগুলোর জন্য আমাকে ইন্টিগ্রেশন ইউজ করার কোনো দরকার নেই। ইন্টিগ্রেশন তখনই ইউজ করব যখন আমাদের একটু কমপ্লেক্স রাশি চলে আসবে, মানে বক্ররেখা চলে আসবে। তো এটার জন্য নরমালি এরিয়া বের করলে আমাদের কৃতকাজ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এটাকে একটু পয়েন্ট আউট করি, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার সি, এটা হচ্ছে তোমার ডি। ওকে, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হবে বলো তো? এ বি সি ডি এর কি ক্ষেত্রফল, শেষ। এতটুকু মাথায় রাখলেই হবে ক্ষেত্রফল। এখন বলো এবিসিডি এর ক্ষেত্রফল কত হবে? এটা একটা ট্রাপিজিয়াম কিনা কোনোভাবে? ট্রাপিজিয়ামে এক জোড়া সমান্তরাল বাহু থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো বিসি আর এডি হচ্ছে সমান্তরাল বাহু। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বের করে? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এখন বলো হাফের মান তো হাফ, এ আর বি হচ্ছে সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য। সমান্তরাল বাহুদের কি? বিসি আর এডি। এডির এখানে ডিসটেন্স কত? 2 থেকে 12, তার মানে 10। আর বি হচ্ছে কত? বি হচ্ছে তোমার 4 থেকে 8, তার মানে 4। আর এইচ কত? দুইটার মধ্যে লম্ব দূরত্ব এইচ দেখো 10, ঠিক আছে, 0 থেকে 10 10। তাহলে আলটিমেটলি দেখো কত আসে, কাটাকাটি করলে 5 ইন্টু 14, ঠিক আছে। সো 50 আর 20 70, 72। এটাই হচ্ছে অ্যান্সার, বুঝা গেছে? তো এইভাবে হচ্ছে আমরা কৃতকাজটা বের করে ফেলতে পারি। আমরা কি করছি? এই এতটুকুর মধ্যে এরিয়া বের করছি। এই এরিয়াটাই হচ্ছে আমাদের কি? ডাব্লিউ। বুঝা গেছে? ওকে, সেম এখানে আসো। আর ডাব্লিউ বের করতে বলছে। ওকে, ডাব্লিউ বের করতে বলছে মানে ডাব্লিউ টোটাল বের করবে তুমি। এখানে দুইটার ক্ষেত্রফল আলাদা আলাদাভাবে বের করতে হবে। এইটার ক্ষেত্রফল বের করতে হবে এন্ড এইটার ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমি তোমাদের এইটার ক্ষেত্রফল তোমরা বের করতে পারবে, ত্রিভুজ দেওয়া আছে। বাট এই নিচেরটা ক্ষেত্রফল কিভাবে বের করবা? নিচেরটা ক্ষেত্রফল ত্রিভুজ দিয়ে বের করবা। বাট এখানে ছোট্ট একটা ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে দেখো এখানে এফ এর যে ভ্যালু আছে নেগেটিভ, তার মানে এখানে কাজ কত হবে? এখানে কাজ নেগেটিভ হবে, কাজ নেগেটিভ হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। যেহেতু তোমার ফোর্স এখানে নেগেটিভ, বল যেহেতু নেগেটিভ দেওয়া হইতেছে, তার মানে এখানে কাজ নেগেটিভ হবে আর উপর দিকে কাজ পজিটিভ হবে। তাহলে দেখো উপরেরটার থেকে নিচেরটা বাদ যাবে না? বাদ তো যাবে। সো তোমরা যেটা করতে পারো যে তোমরা প্রথমে ধরো এখান থেকে ম্যানুয়ালি যেটা করলা যে W1, এখান থেকে করলা W2। সো অবভিয়াসলি W1 টা পজিটিভ আসবে, W2 নেগেটিভ আসবে, তখন W টোটাল কি হবে? W টোটাল ইকুয়াল টু হবে W1 প্লাস W2। বাট আমি তোমাকে আরেকটু শর্টকাটে ব্যাপারটা করে দিতে পারি, এন্ড এটা তোমার টাইম বাঁচাতে অনেক বেশি হেল্প করবে। শর্টকাটটা কি প্রসেস হবে? একদম সিম্পল। সিম্পল হচ্ছে, আচ্ছা সবগুলো মোছার দরকার নেই, এটা হচ্ছে W1। আমি যেটা করব দেখো, এই যে এখানে যে এরিয়াটা আছে না, এই এরিয়াটা তো ঋণাত্মক, তাই না? তার মানে এটা তো বাদ যাবে। উপরটা যেহেতু পজিটিভ, নিচেরটা যেহেতু নেগেটিভ, নিচেরটা বাদ যাবে। দেখো উপরে একটা সমান, এখানে একটা পার্ট করতে পারি, নিচেরটা একটা সমান পার্ট করলাম। আলটিমেটলি এই এরিয়া আর এই এরিয়া প্লাস মাইনাস হয়ে যাবে না? দেখো এই এরিয়া আর এই এরিয়া কিন্তু সমান। কিভাবে সমান? এটার ডিসটেন্স অলমোস্ট, এটা কি মুছে গেছে? আচ্ছা ওয়েট এ মিনিট, এখানে ভ্যালু ছিল না। আচ্ছা ভ্যালু আমি দিয়ে দিতেছি, সমস্যা নাই। এটা র্যান্ডম একটা ভ্যালু, এইটা ধরো তোমার 5, এটা তো সরি এটা 10 করে ছিল না? ওকে, সো এটা 10, এটা হচ্ছে 20। তাহলে আমি যেটা বলতেছিলাম যে এই এরিয়াটা আর এই এরিয়াটা প্লাস মাইনাস হয়ে যাবে না দুই জায়গা থেকে? কেন? কারণ এইটার মান যত, এটার মান ততই। সো এটা প্লাস, এটা মাইনাস, শুধুমাত্র এই এরিয়াটা থাকবে। সো এই এরিয়ার ক্ষেত্রফল বের করলে কিন্তু হয়ে যায়। তুমি এটা শর্টকাটে বের করতে পারো, ঠিক আছে। তাহলে শর্টকাট হবে আমি পুরোটা বের না করে, যেহেতু এমসিকিউর জন্য করতেছো, তুমি এতটুকু করলেই হয়ে যাবে। এতটুকুর ক্ষেত্রে দেখো তো আমাদের ত্রিভুজের ফর্মুলা ইউজ করতে হবে। হাফ ইন্টু ভূমি হচ্ছে তোমার 10
আর উচ্চতা হচ্ছে তোমার 20, ঠিক আছে 20 না? হ্যাঁ, তো কাটাকুটি করলে 10, 10 10 এ 100 জুল, ঠিক আছে, একদম সিম্পল। এবার আসো এটা। সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা তোমার যে কোনো জায়গায় চলে আসতে পারে। এমসিকিউটা আহামরি কিছুই না, সো আমি একটু সহজ করে দিচ্ছি। সো এখানে দেখো আমাদের এফএক্স এর ডায়াগ্রাম আছে সবগুলোতে, আর আলটিমেটলি এখানে বলছে কোথায় কাজ সবচেয়ে বেশি হবে। কাজ বেশি মানে হচ্ছে যেখানে এরিয়া বেশি। দেখো কাজ বেশি মানে কি, আমি বলতে পারি এরিয়া বেশি হবে, ঠিক আছে। কাজ বেশি মানে কি এরিয়া বেশি হবে। এই এরিয়া বেশি কোন জায়গায় খুঁজো, দেখো তো আমি প্রথমটার দিকে খেয়াল করি, এইটা আর এইটা সমান, একবারে কাজ কত হবে, একবারে 0, এটা তোমার না করে বলা যায়, ঠিক আছে। এখানে কাজ 0 জুল হবে, যেহেতু এখানে কাজ যতটুকু হবে এখানে কাজ ততটুকুই হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ, টোটাল কাজ কত 0। এখানে আসো, এখানে কাজ কতটুকু হবে, এটাকে 2 ভাগে ভাগ করে দাও, এইটা আর এটা দেখো সমান, ঠিক আছে। আচ্ছা ভ্যালুগুলো চেক করে নিও, দেখো এটা সমান হয়, তাহলে কাজ হবে শুধুমাত্র এতটুকু, তাহলে এরিয়া, এটার এরিয়া শুধুমাত্র এতটুকু, হ্যাঁ। আচ্ছা এখানে আসো, এখানে কাজ কতটুকু হবে, এটার এরিয়া যতটুকু তার সমান এরিয়া করে এখান থেকে একটা কেটে নিই, দেখো এই দুইটা এরিয়া সমান, তাহলে কাজ হবে শুধুমাত্র এতটুকু, ঠিক আছে। আমি যদি কাজ হবে শুধুমাত্র এতটুকু, হ্যাঁ। আচ্ছা সেম ভাবে এখানে আসো, এখানে কাজ কতটুকু হবে, এইটার দেখো নেগেটিভ সাইডটা বেশি, নেগেটিভ সাইডটা বেশি না, আর পজিটিভ সাইডটা কম, তাহলে এখানে কাজ কত হবে, কাজ হবে নেগেটিভ, তাহলে এটা তো সবচেয়ে ছোট, এটা তো বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে এটা বড় হওয়ার পসিবিলিটি নাই, এটা 0, এটা তো বড় হওয়ার পসিবিলিটি নাই। এটা তোমার ওয়ার্ক পজিটিভ, এটার ওয়ার্কও কত হবে, পজিটিভ হবে। এখন বলো এই দুইটার মধ্যে বড় কে, এটার এরিয়া বড় নাকি এটার এরিয়া বড়? অবভিয়াসলি এটার এরিয়া বড়, দেখতেই বোঝা যাচ্ছে, সবগুলা কিন্তু ভ্যালু সেম, এটা এরিয়া বড়, তার মানে অ্যান্সার কত হবে, উত্তর কত হবে, গ নাম্বার। হ্যাঁ, আমাদের ভ্যালু বের না করি কিন্তু আমরা চেক করতে পারি। এমসিকিউ তো এইভাবেই তোমাকে টাইম সেভ করা লাগবে, বুঝে গেছে? ওকে, এবার আমরা সামনে যাই, এবার আমরা এখান থেকে এমসিকিউ সলভ করব। সো এখানে দেখো ভাইয়া একটা এমসিকিউ আছে জিএসটি 22-23, মানে আমাদের সময়কার কোশ্চেন, আমরা যখন পরীক্ষা দিছিলাম। 500 গ্রাম ভরের একটি কণার, তাহলে এখানে তোমার ভাই এম এর মান দেওয়া আছে, ওকে, এগুলো আইডেন্টিফাই করে ফেলবা। এত বল, এটা হচ্ছে এফ, এফ কিসের একটা ফাংশন, এক্স এর ফাংশন, তার মানে এফ হচ্ছে তোমার অধীন চলক, এক্স হচ্ছে স্বাধীন চলক। আচ্ছা বল ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে 0 থেকে x = 2 অবস্থানে সরে গেলে বলের দ্বারা কৃত কাজের পরিমাণ কত। আচ্ছা তাহলে আমরা জানি এইখানে দেখো তো 6x² - 4x, তার মানে এটা অবভিয়াসলি একটা বক্ররেখা। বক্ররেখা বোঝার শর্টকাট হচ্ছে ভাই স্কয়ার কিউব, এগুলো থাকলে নরমালি বক্ররেখা হয়ে যায়। ওকে, আমরা তো সরলরেখার সমীকরণ দেখছি, এগুলোর মতো স্কয়ার কিউব এগুলো আছে নাই, রুট ওভার থাকলেও তোমার বক্ররেখা হয়ে যায়। সো বক্ররেখার ক্ষেত্রে ডিরেক্টলি আমরা এরিয়া নাম বের করে ইন্টিগ্রেশন করে ফেলবো, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে যে আমাদের কাজের ফর্মুলা ইন্টিগ্রেশন অফ x ইনিশিয়াল x ফাইনাল x ফাইনাল আর কত হবে f dx। এখন দেখো x ইনিশিয়ালের যে ভ্যালু আছে এটার মান কত, 0। দেখো x 0 থেকে শুরু হয়ে x কত পর্যন্ত গেছে, 2 পর্যন্ত গেছে। ওকে, তাহলে এটা x এর মান হচ্ছে কত, 2, এন্ড f dx, f এর যে ভ্যালু সেটা হলো 6x² - 4x dx। এখন এটাকে ইন্টিগ্রেট করলেই তোমার মান বের হয়ে যাবে। ইন্টিগ্রেশন করার জন্য জাস্ট এই, তোমরা যদি না করে থাকো তোমাদের জন্য দুইটা ফর্মুলা জানলেই হয় আমার মোটামুটি, মানে ফিজিক্সকে চালানোর জন্য আর কি। ইন্টিগ্রেশন অফ x⁴n dx যদি থাকে এন্ড তার যদি লিমিট দেওয়া থাকে, ধরো x ইনিশিয়াল x ফাইনাল লিমিট দেওয়া আছে, তাহলে আমাদের ফর্মুলা আছে x⁴n + 1 ডিভাইডেড বাই n + 1। ওকে, এতটুকু জানলেই হবে। সিমিলারলি এই ফর্মুলা থেকে ডিরাইভ করা যায় x ইনিশিয়াল আর x ফাইনাল আছে, এখানে যদি কিছু না থাকে, কোন একটা কনস্ট্যান্ট থাকে, তার dx করলে আলটিমেটলি এটার যে ভ্যালু আসে সেটা তোমার কত লেখা যায়, x, ঠিক আছে। আচ্ছা এগুলো তো পরে আবার লিমিট বসাইতে হবে তোমাকে, যেমন x ফাইনাল লিমিট বসাবা, x ইনিশিয়াল লিমিট বসাবা, ঠিক আছে। সি, আচ্ছা এখানে আবার সি থাকবে সামনে, বা সি সামনে পিছনে যে কোনো জায়গায় রেখে দিতে পারো।
এই দুইটা ফর্মুলা জানলেই তোমার মোটামুটি হয়ে যায়। এখন যদি বলতে পারো ভাই এটা কিভাবে আসছে, এক নম্বর ফর্মুলা থেকে কিন্তু এটাকে ডিরাইভ করা যায়। কিভাবে? ধরো এক্স ইনিশিয়াল আর এক্স কত ফাইনাল না, সিটাকে সামনে নিয়ে আসো। যেহেতু এখানে 1 থাকে, এটাকে আমি x টু দি পাওয়ার 0 লিখতে পারি dx। এখন আমরা ফর্মুলা কি পড়ছি, x টু দি পাওয়ার n থাকলে কত হয়, n + 1 ডিভাইডেড বাই n + 1। তার মানে কত হবে, x 0 + 1 ডিভাইডেড বাই কত, 0 + 1। এটার এখন লিমিট বসায় দাও। আলটিমেটলি এখান থেকে আমরা কত পাবো, যে x পাবো cx, তারপর লিমিট বসাইতে হবে আর কি, x ফাইনাল আর x ইনিশিয়াল। ওকে, সেই কতগুলো ইনফরমেশন মাথায় রাখলেই তোমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে ফর্মুলা এখানে দেখো, 6x² কে ইন্টিগ্রেশন করলে কত আসবে, আমরা যদি ইন্টিগ্রেশন করি 6 সামনে চলে আসবে, আর x² যদি ইন্টিগ্রেশন করি আমরা জানি n + 1 হয়, তার মানে 2 + 1 3 হবে ডিভাইডেড বাই 2 + 1 মানে নিচে 3 হবে মাইনাস 4, তো সামনে থাকবে x এর ইন্টিগ্রেশন করলে কত আসে, x 1 + 1 তার মানে x2, নিচে আসবে কত 1 + 1 মানে 2। ওকে, এটার এখন হচ্ছে তুমি লিমিট বসাও 2 থেকে 0। তো লিমিট বসানোর নিয়ম হচ্ছে কি, যে তোমার লিমিটগুলো প্রথমে বসাবা, তাহলে 2 বসাও, 2 বসালে কত আসে 6 ইনটু, আচ্ছা কাটাকাটি করলে 2, আর এখানে x এর জায়গায় 2 বসালে কত 2³ মানে 8 মাইনাস, আবার এখানে বসাও 2 বসালে কত, এটা কাটা করলে 2 থাকে, x এর জায়গায় 2 বসালে 2²। ঠিক আছে, নিয়ম হচ্ছে যে আপার লিমিট বসায় তারপরে মাইনাস করে লোয়ার লিমিট বসাইতে হয়, কিন্তু লোয়ার লিমিট যদি আমি বসাই দেখো 0, এই পার্টটাও 0 হয়ে যাবে, এই পার্টটাও কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, নিয়ম হচ্ছে আপার লিমিট বসানোর পরে মাইনাস করে লোয়ার লিমিট বসাইতে হয়। এখন লোয়ার লিমিট যদি তুমি বসাও, যেমন এখানে কাটাকাটি হলো 2 কত 0³ মাইনাস 4 0² 4 তো হবে না, এটা কি 2 হবে, আসবে কত 2 0²। আলটিমেটলি দেখো নিচের পার্টটা 0 হয়ে যাচ্ছে, এই জন্য আমি লিখতে যাচ্ছি না। নিয়ম হচ্ছে আপার লিমিট বসে তারপরে মাইনাস তারপরে লোয়ার লিমিট বসাইতে হয়। ওকে, এবার দেখো এটার ভ্যালু কত আসে, এখান থেকে বোঝা যাচ্ছে যে 8 আসে 16 মাইনাস হচ্ছে 8 যোগ। ঠিক আছে, দিস ইজ দ্য রেজাল্ট। বুঝা গেছে? ওকে, সেম 18 নাম্বারটা অলমোস্ট আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বের করতে হবে। একটি রাবার ব্যান্ডকে টেনে দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। ওকে, এন্ড রাবার ব্যান্ডে সৃষ্ট প্রত্যায়নী বল f এর দেখো ইকুয়েশন দেওয়া আছে, f টা x এর উপর ডিপেন্ড করে। x এর উপর ডিপেন্ড করে মানে কি, x চেঞ্জ হলে f চেঞ্জ হবে, তার মানে তো পরিবর্তনশীল বল। বুঝা গেছে? ওকে, আচ্ছা এখন বলছে রাবার ব্যান্ডটিকে x = 0 থেকে x = এত পর্যন্ত বৃদ্ধি করতে কৃতকাজের পরিমাণ কত। তাহলে আমাদের এই ফর্মুলা ইন্টিগ্রেশন অফ f dx, আর এখানে লিমিটটা বসায় দাও শুরু থেকে, x এর মান হচ্ছে 0 থেকে l। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ 0 থেকে l, f এর যে ভ্যালু আছে সেটা হচ্ছে কত, ax প্লাস bx² dx। ওকে, এখন দেখো মান বসায় দাও 0, সরি ডিফারেন্সিয়েট করলে কত আসে দেখো, সরি ইন্টিগ্রেশন করলে আসে প্রথমে কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, x এর পাওয়ার আছে 1, তাহলে কত হবে x 1 + 1 মানে হলো 2, নিচে হবে 1 + 1 মানে হচ্ছে 2 প্লাস b, x হবে কত 2 + 1 3 ডিভাইডেড বাই হচ্ছে 2 + 1 3, লিমিট বসায় দাও কত আসবে l আর কত 0। ওকে, আলটিমেটলি এখান থেকে আমরা কত পাইতেছি, প্রথমে আপার লিমিট বসাইতে হয় মাইনাস, তারপর লোয়ার লিমিট বসাইতে হয়। আপার লিমিট বসাও x এর জায়গায়, তাহলে কত আসবে l² ডিভাইড বাই 2 প্লাস bl³ ডিভাইডেড বাই 3। এখন দেখো তুমি যদি 0 বসাও, এই পার্টটাও দেখো 0 হয়ে যায় x এর জায়গায়, এখানে 0 বসালে 0 হয়ে যায়, সো মাইনাস করে আলটিমেটলি কোনো লাভ নাই। তাহলে এটাই হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট। এখন দেখো এই রেজাল্ট এখানে আছে কিনা, al²/2 এই যে, আর bl³/3 এটা, তাহলে এটাই হচ্ছে তোমার ফাইনাল রেজাল্ট। ঠিক আছে, বুঝে গেছে? ওকে, সো আমাদের মোটামুটি আমরা ট্রাই করছি যে এখানে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা যতগুলো এমসিকিউ ছিল কভার করতে, এতটুকু করতে পারলেই তোমার বোর্ডের জন্য অ্যাটলিস্ট তোমার প্রিপারেশন হয়ে যাবে। এবার আসলে আমরা কয়েকটা ম্যাথ করবো এখান থেকে। ও সরি, এখানে আরেকটা খুবই এমসিকিউ আছে ভালো, এটা হচ্ছে তোমার ডিউ
25-26 খুব ভালো একটা কনসেপ্ট থেকে আসছে। সো তোমার যদি ওই এরিয়ার কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ইন্টিগ্রেশন এরিয়ার কনসেপ্ট, তুমি এখান থেকে ইজিলি সলভ করতে পারবে, আহামরি কিছু না এটা, ঠিক আছে? ওকে, সো একটা মজার একটা কোয়েশ্চেন ছিল তোমার ডিও 25-26-এ। সো এখানে যেটা বলছে যে একটা 10 কেজি ভরের বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল, বস্তুটির ত্বরণ তার অবস্থানে ফাংশন হিসেবে চিত্র দেখানো হয়েছে। ত্বরণ হচ্ছে, আমরা বলতে পারি যে ত্বরণ হচ্ছে কার ফাংশন? এক্স এর ফাংশন, ঠিক আছে? ত্বরণ যদি এক্স এর ফাংশন হয় অবভিয়াসলি তোমার, সুতরাং তোমার যে বল আছে, বলও কার ফাংশন হবে ভাই? এক্স এর ফাংশনই হবে, ছোট হাতের এক্স এর ফাংশনই হবে। কেন? কারণ এই যে ত্বরণকে মানে ভর দিয়ে গুণ করলেই কিন্তু তোমার কি পাওয়া যায়? তোমার হচ্ছে বল পাওয়া যায়, ঠিক আছে? তো ত্বরণ যদি ডিপেন্ডেন্ট হয়, বলও ডিপেন্ডেন্ট হবে। এখন লিমিটও দেওয়া আছে, x = 0 থেকে x = 8 পর্যন্ত কৃতকাজ নির্ণয় করতে, তার মানে 0 থেকে 8 অবধি কৃতকাজ নির্ণয় করতে হবে। ওকে, বাট আমাদের কি দরকার ছিল? আমাদের দরকার ছিল কৃতকাজ নির্ণয় করার জন্য fx, বাট এখানে আছে কত? এখানে আছে ax। তো আমরা এফটা বের করে নিব। এফটা কিভাবে করব? এই যে 10 দিয়ে গুণ করলে কিন্তু তোমার এফটা চলে আসবে। কিভাবে করব? চিত্রটা এরকমই থাকবে। তাহলে আমি যদি 10 দিয়ে গুণ করি, তাহলে দেখো এটা তোমার 0ই থাকবে। আর এই যে আপার পার্ট, এটাকে 20 কে 10 দিয়ে গুণ করলে কত আসে? এটা তোমার 200 নিউটন চলে আসে, দেখো, ঠিক আছে? ওই যে ত্বরণকে যদি আমি ভর দিয়ে গুণ করি, 200 নিউটন চলে আসে। এখন এটা এরিয়া বের করলে আমার কাজ শেষ। এটা এরিয়া কেমনে বের করব? হাফ ইন্টু ভূমি হচ্ছে 8, উচ্চতা হচ্ছে 200। ওকে, তাহলে এখানে কত থাকে? 4 থাকে, 4 দুগুণে 8, 800 যোগ, হয়ে গেছে। সো সিম্পল একটা কোয়েশ্চেন, তোমার যদি বেসিক আইডিয়া ক্লিয়ার থাকে ইজিলি কিন্তু তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। সো এই জন্য বলতেছি বেসিক ক্লিয়ার করলে তোমাকে কোয়েশ্চেন যতই ঘুরে দেখ তুমি কিন্তু সলভ করতে পারবে, তোমার প্রবলেম হবে না। ওকে, এবার দেখো একটা মজার একটা জিনিস আছে, এন্ড এইটা করতে গেলে সবারই মোটামুটি একটু প্রেশার হইতে পারে। প্রেশার হয়, এটা লজিক্যাল কারণ আছে। কারণটা কি? যেমন এই টাইপের আমি 2টা ম্যাথ রাখছি, তুমি একটু খেয়াল করো, এন্ড 2টা ম্যাথের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। একটা কোশ্চেন কি 2বার রিপিট হলো? সরি, এই কোশ্চেন না, আমরা আগে যতগুলো কোশ্চেন করছি সেই কোশ্চেনগুলোর সাথে এইটার একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা একটু খেয়াল করো, আমি তোমাকে ফাংশনটা একটু দেখাবো। যেমন আগের যে কোশ্চেনগুলো ছিল, দেখো এফ এর যে ফাংশনটা আছে সেখানে ax bx², তার মানে এফটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, এই আকারে দেওয়া ছিল। এখন যেটা কাহিনী হয়েছে, কাহিনীটা কি একটু দেখো। কাহিনী হচ্ছে যে ধরো 3 কেজি ভরের বস্তুর উপর একটি বাহ্যিক বল প্রয়োগ করা হয়েছে। বস্তুটির অবস্থানের সমীকরণ, এক্স এর সমীকরণ দেওয়া আছে। দেখো এক্স হচ্ছে টি এর ফাংশন, ওকে, যেখানে এক্স এর মান মিটারে এবং টি এর মান সেকেন্ডে, 0 থেকে 4 সেকেন্ড সময়ে বলটি দিয়ে বস্তুর উপর কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। আগে দেখা গেছে যে তোমার কিন্তু এখানে লিমিটের মান দেওয়া থাকতো, এক্স = 0 থেকে এত মিটারের মধ্যে, এরকম দেওয়া থাকতো। দেখো একটু আগে আমরা করে আসছি, আগের ম্যাথটা তো আমরা করে আসছি, এক্স = 0 থেকে এক্স = 8 মিটারের মধ্যে কৃত কাজ নির্ণয় করতে। ওকে, আগের গুলো সেম। আমাদের দেখো এক্স = 0 থেকে এক্স = l পর্যন্ত কৃত কাজ নির্ণয় করতে। বাট এখন আমাদের ফাংশনগুলো হচ্ছে টাইমের ফাংশন। বাট কোনো ব্যাপার না, আমরা ফাংশনটা হালকা একটু চেঞ্জ করে নিব, তাইলেই হয়ে গেছে। কিরকম? যেমন ধরো আমাদের ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কি দরকার হয়? আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমাদের দরকার হবে, মানে কৃতকাজ বের করার জন্য, ইন্টিগ্রেশন অফ f dx। বাট ভাইয়া ঝামেলা হচ্ছে এখানে f এর মানও নাই যে আমি এটা বসাইতে পারবো। হ্যাঁ, তাহলে আমি কষ্ট করে f এর মানটা বের করে ফেলবো। কিভাবে করবো? দেখো এই যে এখানে x আছে না, আমরা জানি যে x এর ভ্যালুটা আমি একটু লিখি এখানে, 3t - 4t² + t³। ওকে, তো আমরা জানি আমরা যদি x কে একবার ডিফারেন্সিয়েট করি তাহলে এখান থেকে ভাই কি পাওয়া যায়? এখান থেকে বেগ পাওয়া যায়। কিভাবে? দেখো তো, এখান থেকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তোমরা ডিফারেন্সিয়েশন অলরেডি জানো যে 3t কে ডিফারেন্সিয়েশন করলে 3 পাওয়া যাবে, মাইনাস এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যাবে? 8t, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যাবে? 3t²। ওকে, কি ফর্মুলা ইউজ করছি যদি ভুলে যাও আমি আরেকবার বলি, ddx of x⁴n, ফর্মুলা হচ্ছে nx n-1, মানে x এর পাওয়ারটা সামনে চলে আসে আর পাওয়ার থেকে 1 করে কমতে থাকে।
এটাই হচ্ছে নিয়ম, বুঝা গেছে? ওকে, এবার এটা ফর্মুলা ইউজ করে দেখো। তাহলে এটা হলো ভি। এখন তোমার তো ভিতে হবে না, তোমার লাগবে হচ্ছে কি, মানে বল লাগবে। তাহলে আমি বেগ থেকে আমি কোথায় চলে যাব? ত্বরণে। ত্বরণ কিভাবে পাওয়া যায় মনে আছে? আমরা বেগকে যদি আবার টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যাবে দেখো, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, আর 80 ডিফারেন্সিয়েশন হবে -8, আর 3t স্কয়ার ডিফারেন্সিয়েশন হবে শুধুমাত্র 60। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দেখো এটা হচ্ছে তোমার ত্বরণের মান। এখন যদি আমি বল বের করতে চাই, ধরো আমি জাস্ট এফ বের করবো, এফ ইকুয়াল টু কত, এম এ। সিম্পলি যে কাজটা করতে পারি, তুমি গুণ করে দিতে পারো এখানে, অথবা তুমি এটাকে আলাদা হিসেবে রাখতে পারো, যেটা ইচ্ছা, কোনো প্রবলেম নাই। তো যদি তুমি গুণ করে দাও, এখানে এম এর মান কত, 3 না? তাহলে লেখা যায় কত, -24 প্লাস 18t। ঠিক আছে, অথবা আমি গুণ করবো না, আমি এইভাবে রাখবো আমার নিজের সুবিধার জন্য। ঠিক আছে, এর মানটা এইভাবেই থাকুক, আমি এখানে ভাঙিয়ে নিব এটাকে। ওকে, এখন দেখো আমরা এটাকে ছোট্ট একটা কাজ করতে পারি, ইন্টিগ্রেশন অফ এম এ ডিএক্স। ওকে, এখন আমরা যেটা করব, এমটাকে সামনে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ এ ডিএক্স। ওকে, এখন দেখো ইন্টিগ্রেশন এর মানটা হচ্ছে কত ভাইয়া, 60 - 8। এখন ঝামেলা হয়ে গেছে, ডিএক্স এর যে ভ্যালুটা আছে, এই যে ডিএক্স এর যে ভ্যালু, এটা এখন আমি এক্স কে কি, মানে এক্স দিয়ে কি টাইমকে ডিফারেন্সিয়েট করতে পারবো? পারবো না। তো এখানে যেহেতু এটা টাইমের ফাংশন, অবভিয়াসলি টাইম দিয়ে একে ডিফারেন্সিয়েট করতে হবে। বুঝতে পারছো? যেহেতু এক্সটা এটা টাইমের ফাংশন, এখানে অবশ্যই যেহেতু এখানে টি আছে, তোমার মধ্য কথা এখানে টি আনতে হবে। এটা যার ফাংশন তার ওই মানে ওইটাকে দিয়ে ইন্টিগ্রেশন করা লাগবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন করো বা ডিফারেন্সিয়েশন করো, এখানে তো আমরা ইন্টিগ্রেশন করতেছি। তো এখানে ছোট্ট একটা চেঞ্জ করে নিব, চেঞ্জটা হচ্ছে এটা দেখো, আমরা চাইলে dx কত লিখতে পারি, এই যে এখানে একটা ভ্যালু পাইছি না, যে dx বাই dt ইকুয়াল টু 3 - 80 প্লাস 3t স্কয়ার। এখান থেকে আমি যদি লিখি যে dx ইকুয়াল টু 3 - 8t প্লাস 3t স্কয়ার। ওকে, আর dt লেখা যায় দেখো। তো এখান থেকে হালকা একটু চেঞ্জ করে নিলেই আমার কিন্তু কাজ ডান। 6 এখন দেখো এর dx এর জায়গায় কত লিখতে পারতাম, যে 3 - 8t এইটুকু। এখন এটাকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। লিমিট বসাও, লিমিট কত থেকে কত বসে পারে, টি এর লিমিট হচ্ছে ভাই কত, টি এর লিমিট হচ্ছে 0 থেকে 4। এখন এটা বসাইলেই তোমার কিন্তু অলমোস্ট কাজ শেষ। এখন কষ্ট করে এটাকে একটু গুণ করতে হবে, গুণ করে লিমিটটা বসায় দাও, তাহলেই হবে। ঠিক আছে, একবারে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি বসায় করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। আমরা ম্যানুয়ালি এখান থেকে করি। প্রথমে তুমি 3 দিয়ে গুণ করতে পারো, 3 দিয়ে গুণ করলে কত আসে, আচ্ছা 6 দিয়ে গুণ করি, তার মানে 18t, তারপর 6 দিয়ে এটাকে গুণ করো, 6 8 48 টি স্কোয়ার, তারপর এটা দিয়ে এটাকে গুণ করো, প্লাস 318 টি কিউব। ওকে, এটা দিয়ে গুণ করো, -24, মাইনাসে মাইনাসে প্লাস হবে 18 64t। ওকে, মাইনাসে প্লাসে মাইনাস হবে 3 8 24 টি স্কোয়ার। ঠিক আছে, গুণ করে দিলাম, ডিটি সাপেক্ষে এখন ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করা লাগবে। ঠিক আছে, এই তো লিমিট হচ্ছে কত, 0 4। এখন ম্যানুয়ালি এটা ইন্টিগ্রেশন করলেই তোমার ভ্যালুটা বের হয়ে যাবে। ইন্টিগ্রেশন অফ 176 এর মতো আসছে। হ্যাঁ, আর ভর ছিল কত, তাহলে 3 × 176। ভ্যালু ভুল থাকলে একটু কারেকশন করে নিও, আমাদের জাস্ট প্রসেস, দিস ইজ দ্য প্রসেস। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রসেস। ক্যালকুলেশন মিস্টেক আশা করি হয় না, আমরা সবগুলো চেক করে নিছি। ওকে, পরেরটা যদি একটু খেয়াল করি, 8 নম্বর ম্যাথে, যে 4 কেজি ভর একটা বস্তুর উপর একটি পরিবর্তনশীল বল প্রয়োগ করা হয়েছে, বস্তুর সরণ x দেখো টি ফাংশনে দেওয়া আছে। ওকে, অনুযায়ী পরিবর্তিত হয়, যেখানে x একক মিটারে, টি হচ্ছে সেকেন্ডে, টি ইকুয়াল টু 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত কৃতকাজের মান নির্ণয় করো। কুমিল্লা ক্যাডেট কলেজ। আমরা এইটাই তো করলাম না মাত্র, সেম মনে হইতেছে আমার কাছে।
সেম টু সেম, সেম টু সেম না হলেও অলমোস্ট সেম, ঠিক আছে, মানে জাস্ট ইয়েটা আলাদা। সো সিমিলার এখানে ভাই কি কাজ করতে হবে প্রথমে, যেহেতু এক্স এর একটা ফাংশন আছে এখানে, এক্স টি দিয়ে দেওয়া আছে, তো তুমি এক্স থেকে প্রথমে কি করবা, এক্স থেকে প্রথমে ভি বের করবা, ভি থেকে তুমি এ বের করবা, এটা বসাবা, এ কার ফাংশন, টি এর ফাংশন। তার মানে এখানে যে তোমার ডব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স আসবে, যেখানে তুমি এমটাকে বাইরে নিয়ে এটাকে ভিতরে রাখবা, এটা কিসের ফাংশন, টি এর ফাংশন, তাহলে ডিএক্স এর জায়গায় ডিটি নিয়ে আসতে হবে, এই কাজটুকু করতে হবে। এটা যেভাবে করছি এটা সেম প্রসেসে করবা, প্রসেসে করে আমাকে জাস্ট অ্যান্সারটা পাঠাবা, এটাই তোমাদের কাজ। সো আজকে আমাদের এতটুকুই, আমরা পরিবর্তনশীল বল ধারা কৃতকাজে যা দরকার ছিল সব করছি। নেক্সট ক্লাসে আমরা এটা স্প্রিং ধারা কৃতকাজ বের করব, আর হচ্ছে মহাকর্ষ বল ধারা কৃতকাজ কিভাবে বের করতে হয় যখন এটা পরিবর্তনশীল বল হবে। সো আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় এখানে বুঝতে পারছো। ইফ এনি কনফিউশন জাস্ট আমাকে জানাবা, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো।